নমস্কার, আপনারা দেখছেন ট্রাই ট্রি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি শব্দ নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। যত দিন যাচ্ছে উত্তাপ বাড়ছে। কোন দুটো শব্দ? এক হলো এসআইআর স্যার, আর দ্বিতীয় হলো বিএলও। এই দুটো শব্দ। এসআইআর নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, আপনারা দেখেছেন, এবং প্রচুর মানুষ আপনারা ইনভলভ হয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন এসআইআর কি। তার সঙ্গে বিএলও দুটো কিন্তু ইন্টার রিলেটেড। বুথ লেভেল অফিসারদের বিএলও বলে। এই যে ভোটার লিস্ট নিয়ে এই মুহূর্তে এসআইআর হতে যাচ্ছে, নির্বাচন কমিশন করবে, এই যে রিভিউ করবে, রিভিশন করবে, তাহলে এই এসআইআর নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে এখন উত্তাল পরিস্থিতি, ঝড় উঠে গেছে বলা যায়। তার সঙ্গে বাঙালি অস্মিতার আবেগ তৃণমূল কংগ্রেস শাসক দল কিন্তু সামনে আনছে। আমাদের আজকের পর্বে প্রথম পার্টটা আমরা এটা নিয়ে থাকছি, এবং তারপর বিস্ফোরক টপিক থাকবে, পয়েন্টস থাকবে আপনাদের সামনে, যেগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু আউটকাম কি হতে যাচ্ছে জানার জন্য আপনারা ইন্টারেস্টেড থাকবেন, আগ্রহ সহকারে আপনারা শুনবেন। আজকে পরিচয় করে দেবো, আমাদের সঙ্গে আছেন আপনাদের ভীষণ পরিচিত মুখ। আমার বাদিকে বসে আছেন প্রখ্যাত আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্কর দা, আপনাকে ট্রাইব টিভি স্টুডিওয়ে প্রথমবার, আপনাকে এই অনুষ্ঠান অর্থাৎ নীতি নির্ণয় দুর্নীতিতে স্বাগত। আমি প্রথমে বলি, আপনাকে জিজ্ঞেস করি, আপনার অ্যানালিসিস নেব এসআইআর এবং বিএলও না হলে এসআইআর হবে না। আবার বিএলও যারা, তারা তো এখন মাঝখানে দাঁড়িয়ে আছে। মানে একদিকে নির্বাচন কমিশন টানছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন আপনাকে তো রাজ্য সরকারি কর্মচারী। আপনার বিশ্লেষণ? দেখুন, বিএলও এই ব্যাপারটা তো মানে ইলেকশন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আছে। কারণ বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার, রাইট। তাদের মাধ্যমেই মানে ভোটার লিস্টটা প্রিপারেশনটা পুরো দায়িত্বে তাদের মধ্যেই থাকে। কারণ এসআইআর যেটা বলছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আমরা এসআইআর বলে কোনো শব্দ কিন্তু সংবিধানে নেই। বেশ। রিভিশনটা আছে, আর্টিকেল 326 সাবসেকশন 16 এগুলো আছে, রিভিশনটা আছে। এবং সেই রিভিশনটা এইবারেই যে প্রথম হচ্ছে এটা নয়। ভোট যখনই আসে, সে বিধানসভা হোক বা লোকসভা হোক বা আমাদের পঞ্চায়েত ইলেকশন হোক বা মিউনিসিপ্যালিটির হোক, লোকাল বডিজ যেগুলো, রিভিশনটা কিন্তু ভোটের আগে হয়, একটা নির্দিষ্ট সময়ের আগে। ফলে এটা নতুন কিছু নয়। তাহলে মানুষের কাছে কোশ্চেন আসছে যে প্রতিবারই তো মানে এরকম নয় যে ভোটার লিস্ট থেকে অনেক সংখ্যক মানুষের নাম বাদ চলে যায়নি, এরকম না, গেছে। কেউ খোঁজ রাখলে পাবেন সেটা। এবং সেটা মানে এত সারফেসে আসেনি, মিডিয়া এত ছিল না, রাজনৈতিক উত্তাপ বা এই ভোটার লিস্ট বাদ যাওয়া এবং ইনক্লুশন হওয়া নিয়ে মানুষের মাথা ব্যথা এতটা ছিল না বলে হয়তো সেটা এই জায়গাতে তর্কটা হয়নি, কিন্তু এই ব্যাপারটা ছিল। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কেন হঠাৎ করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো এবং শুধুমাত্র ভোট কয়েক মাস বাকি তার আগেই হলো কেন? আমি বলছি যে যখন আপনি সাধারণ মানুষকে বোঝাবেন, তখন সাধারণ মানুষ বলবেন না এটার মধ্যে তো কোনো দুর্নীতি নেই, এটার মধ্যে কোনো অন্যায় নেই, এবং এটা হওয়াই তো উচিত। কারণ ফেক ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী, এদের নামটা বাদ যাবে না কেন? এইটা নিয়েও কিন্তু কোনো বিরোধ নেই। এবং আমি ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি যদি কোনো পলিটিক্যাল পার্টি, যদি কোনো মানে যারা সংবিধানের শপথ নিয়ে কোনো মন্ত্রী হয়েছে, সেও বলে থাকে, ভেতরে ভেতরে সেও কিন্তু জানছে আমি যতটাই বলি না কেন, আলটিমেটলি সংবিধান স্বীকৃত যে পদ্ধতি সেটা কোনোভাবেই কেউ বদলাতে পারবে না। সে রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য সে বলছে, এবং সব রাজনৈতিক নেতারাই সেগুলো বলে, সেটার মধ্যে কোনো অন্যায় নেই। তাইলে আপত্তিটা আমাকে যদি বলেন তাহলে আপনারও কি আপত্তি আছে? হ্যাঁ, কোনো কোনো জায়গায় আপত্তি আছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হতে পারে, সংবিধান স্বীকৃত, তাহলে আমাদের আপত্তিটা কিসের? আপত্তিটা হচ্ছে পদ্ধতিটা নিয়ে। কেন পদ্ধতিটা নিয়ে বলছি না, দেখুন, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 সেটাকে মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আধার কার্ড তো ছিল না 1950 সাল থেকে, ভোটার কার্ডও ছিল না, পরবর্তীকালে ইন্ট্রোডিউস হয়েছে। আধার কার্ড ইন্ট্রোডিউস হওয়ার পরে সেকশন 23 সাবসেকশন 4, 5, 6 আপনি যদি দেখেন, তাহলে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে বলছে যে আধার কার্ড যদি আমার থাকে তাহলে আমি ভোটে পার্টিসিপেট করার একটা অধিকার পাবো, এবং ভোটে পার্টিসিপেট করতে হলে ভোটার লিস্টে নাম থাকতে হবে। তাহলে এখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যখন সুপ্রিম কোর্টে তর্কটা হচ্ছে, তখন ওরা বলছে অনেক ফেক আধার কার্ড আছে। আমি বলছি আমি ভারতবর্ষের নাগরিক নই, ধরে নিলাম, আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে আমি আধার কার্ডটা তৈরি করলাম, তাহলে আমার আধার কার্ডটা কি ফেক হলো? আধার কার্ডটা তো ফেক হলো না। আমি নাগরিক ভারতবর্ষের নয়, আমার ওই আধার কার্ডটা পাওয়া উচিত ছিল না। তাহলে যিনি আধার কার্ডটা আমাকে দিয়েছেন তার উচিত ছিল এটা ক্যান্সেল করা। তাহলে যিনি আধার কার্ডটা দিয়েছেন তারা কে? ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্ট। তাহলে হোম ডিপার্টমেন্ট ঠিক করবে কে সিটিজেন, কে সিটিজেন নয়।
কে সিটিজেন সেটা তার উপর ডিপেন্ড করে সে আধার কার্ডটা ইস্যু করছে। তাহলে আধার কার্ড যদি আমাকে হোম ডিপার্টমেন্ট ইস্যু করে, তুমি সেটাকে ফেক আধার কার্ড বলতে পারো না। Right. তাহলে আধার কার্ডটা আমার ক্যান্সেল হতে হবে। আর আধার কার্ডটা যদি ভোটার লিস্টে ভোটার নাম তোলার প্যারামিটার না হয়ে থাকে, তাহলে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে সেকশন 23-তে আধার কার্ডটাকে যে বলা হয়েছে সেটাকে আগে অ্যামেন্ডমেন্টে যেটা করা হয়েছে সেটাকে আগে রিপিল করতে হবে। Okay. আইনটা যদি এক্সিস্টিং থাকে, সেই আইনের সুবিধাটা একটা সাধারণ মানুষ, একজন নাগরিক সে নেবে, সেই জায়গাতে আমাদের আপত্তি। আরেকটা আপত্তি হচ্ছে যে সত্যি সত্যি যদি ইলেকশন কমিশন একটা মানে ভারতবর্ষের যে ইলেকশন কমিশন নিরপেক্ষ হয়, তাহলে আমাদের আপত্তি নেই। কিন্তু এই নিরপেক্ষতাটা নিয়ে আমাদের আপত্তি কোথায় না, এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে কারা অ্যাপয়েন্টমেন্ট করতো? একজন বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, এবং আমাদের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই প্রধান বিচারপতি থাকবে, মানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং লিডার অফ অপোজিশন। তারা কি করলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিটাকে বাদ দিয়ে কি করলো, যে লিডার অফ অপোজিশন থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, ক্যাবিনেটের একজন মিনিস্টার থাকবে। তাহলে কোরামটা 2:1 হয়ে গেল। আমি যদি কোনো ট্রান্সপারেন্ট ওয়েতেই ইলেকশন কমিশনারকে ব্যবহার করার আমার মানসিকতা থাকে, তাহলে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সেখান থেকে সরাবো কেন? সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে এটা হবে না, কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে উদ্দেশ্য আছে, তাড়াহুড়ো করার চেষ্টা করছে। সেই জায়গাগুলোতে প্রতিবাদ আমরা করছি, এবং বিরোধী দল যে প্রতিবাদ করছে সেটা সংযত কারণেই প্রতিবাদ করছে, তার অ্যাক্টিভিটিসগুলো কেন্দ্রীয় সরকারের দেখে তারা প্রতিবাদ করছে। এখানেই মণিশঙ্কর দা আপনাকে আমি প্রশ্ন করব, ইতিমধ্যে কিন্তু খসড়া তালিকা তৈরি বিহারের জন্য। বাংলায় যদি আমরা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে, তারা বলছে কোনো মতেই করা যাবে না, একটা নাম বাদ দিয়ে দেখুক। পাল্টা শুভেন্দু অধিকারী এবং টিম বিজেপি বলছে করেই ছাড়বো, করতেই হবে। আমার আপনার কাছে প্রশ্ন যে এখানে তৃণমূলের আপত্তিটা কোথায়? এখানে কি ষড়যন্ত্র দেখছে তারা? এবং সব থেকে যেটা ভাইটাল কোয়েশ্চেন, এখানে বিজেপির লোকজন নির্বাচন কমিশনে বসে আছে, তারা তাদের মতো করে কাজ করে, এটা তাদের স্ট্র্যাটেজি। বলুন। সেইটাই তো কথা হচ্ছিল। দেখুন, এই যে যতগুলো ভোট হয়েছে, ধরুন 11 সাল থেকে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, 14 সাল থেকে বিজেপি ক্ষমতায় আছে, একে অপরের কাছে বলে যে তারা এই ভোটার লিস্টে কারচুপি করে। হ্যাঁ, ইলেকশন কমিশন দেখবেন ভোটের সময় কতগুলো মানে এফআইআর করা হয়, কেস হয়, আমরা কিন্তু ভোট পেরিয়ে গেলে একটাও জানতে পারি না যে তার কি অ্যাকচুয়ালি হয়েছে। তার মানে ইলেকশন কমিশনের দিকে যখন দোষটা দিই, তখন কেন্দ্রীয় সরকারের বিজেপি যখন থাকে, তাহলে ইলেকশন কমিশনের কি দোষ? ইলেকশন কমিশন যে লোকগুলোকে ইলেকশন কন্ডাক্ট করার জন্য অ্যাপয়েন্ট করেছে, সেগুলো তো সব রাজ্য সরকারের কর্মচারী। একদমই। তখনই প্রশ্নটা আসছিল যে তাহলে ইলেকশন কমিশনের নিজস্ব একটা স্বশাসিত একটা কমিটি থাকবে না কেন, একদম। যেখানে কোনোভাবে আঙুল তুলতে পারবে না যে ওই রাজ্য সরকারের কর্মচারীটাকে নিয়েছিলাম বলে তবে এইটা মানে ইলেকশনটা ঠিকমতো কন্ডাক্ট হয়নি, সেটা কিন্তু করতে পারছে না। এবং এখন এত একটা বড় আকারে যখন এটা করতে যাচ্ছে, তখনও কিন্তু সে রাজ্য সরকারি কর্মচারীকে নিচ্ছে। এবারে দেখুন, আমি যদি বলি রাজ্য সরকারি কর্মচারী, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কিন্তু বিএলও আছে, পোস্টাল ডিপার্টমেন্টের পিওরও কিন্তু আছে। তাহলে কাদের উপর আপনি আঙুলটা তুলবেন? এবং আপনি যেটা প্রশ্ন করলেন যে আপত্তি, আমি এখনো বলছি, সংবিধান স্বীকৃত যদি কোনো ঘটনা থাকে, মানে আইন থাকে, সেখানে কি আপত্তি জানালো না জানালো সেই নিয়ে কিছু নেই। কিন্তু যারা বলছে যে এটা মমতা ব্যানার্জি করতে পারে, তারা কতটা ট্রান্সপারেন্ট, সেই দিকটা তাদেরকে নজর রাখতে হবে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলবো। ধরুন এইখানে বিরোধীরা তো হুমকি দিচ্ছে, ধরুন প্রচ্ছন্ন হুমকিটা তো শুভেন্দু অধিকারীও দিচ্ছে, ফলে হুমকি দুজনকে দিচ্ছে, ধরে নিলাম আমি ট্রান্সপারেন্ট হয়েছে। এইবারে বলুন যে তাহলে পশ্চিমবঙ্গেই শুধু মমতা ব্যানার্জি শুধু বিএলওদেরকে হুমকি দেয়, তাতে কি হবে? মমতা ব্যানার্জির হুমকিটা যদি বিএলওরা মানে, তাহলে মমতা ব্যানার্জির কথায় ফেক ভোটারগুলোকে বাদ দেবে না, এটাই তো। আবার যদি ঠিক মতো করা হয়, তখন ইলেকশন কমিশন বা বিজেপি শাসিত যেসব লোকগুলো আছে, তারা কিন্তু তাদের মতো করে যেখানে যেখানে তাদের দুর্বল, সেই জায়গাতে তারা একটা ভোট বাড়ানোর চেষ্টা করে, যদি করে সেটাও অন্যায় না। ইলেকশন কমিশন কিন্তু অলরেডি মণিশঙ্কর বলেছে বিএলওদের যদি ঠিকমতো কাজ না করা হয়, যে ট্রেনিং দেওয়া হয়েছে, এফআইআর করা হবে এবং দরকার গ্রেপ্তার পর্যন্ত করা হবে। হ্যাঁ, আমি এই জায়গাটাতে বলছি যে ধরা হবে যে এইখানটাতে যদি ঠিক মতো না হয়, তাহলে ধরে নেওয়া হবে মমতা ব্যানার্জি প্রচ্ছন্ন হুমকি দিয়েছে বলে এটা হলো, একদম ধরে নেবে সবাই। একদম। তাহলে 53 জন অ্যারেস্ট হলো, 400 জন না 300 জনের নামে এফআইআর হলো বিহারে বিএলওদের এগেনস্টে, বিজেপি শাসিত সরকার। তাহলে কে হুমকি দিয়েছিল আর কারা বিএলওদেরকে ঠিকমতো কাজ করতে বলেনি, এইগুলো সারফেসে নিয়ে আসুক। পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি, মমতা ব্যানার্জি হুমকি দিয়েছে, বিএলওরা কাজ করেছে কি করেনি সেটা এখনো জানা যায়নি, কিন্তু
কিন্তু যেখানে অলরেডি হয়ে গেছে সেইখানটাতে এত বিএলওকে এফআইআর করে ঢোকাতে হলো কেন? সেখানে তো সেই রাজ্য সরকারি কর্মচারীরাই বিএলও অফিসার হিসেবে কাজ করছিল এবং সেটা বিজেপি শাসিত সরকার, সেই জায়গাটা তো কেউ আলোচনায় নিয়ে আসছে না। ফলে এই আলোচনাগুলোই মানুষ চাইছে যে তোমাদের দিকে যদি কোনো ল্যাচেস থাকে সেটাও যদি তোমরা স্বীকার করো তাহলে কিন্তু তোমাদের বিশ্বাসযোগ্যতাটা আসবে। ফলে আমি মনে করি উভয় ক্ষেত্রেই ল্যাচেসগুলো আপনি বলছেন সামনে, হ্যাঁ একদম সামনে আনতে হবে। কারণ আমি মনে করি না বিজেপির একটা ধারণা হয়ে গেছে যে মাইনাস তৃণমূল মানেই বিজেপি চলে এলো, এটা তো নয়। আমি বলছি তৃণমূল কংগ্রেস আজকে যদি মানে রিগিং করেও যেতে, মানুষ যদি ভালোবেসেও ভোট দেয় বা আরো কিছুদিন থেকেও যায়, একদিন তো যাবেই, বিজেপিও যাবে, তৃণমূল যাবে, সেটা যত যাওয়া হবে বলে যাবেই। তাইলে আমি বলছি তৃণমূল যাওয়া মানে কি বিজেপির আশা? এইটা ওরা কি করে ঠিক করছে? আমি বলছি আমি যদি একটা বিজেপি পার্টি, আমি আরএসএস এর যদি আমি বলি যে অ্যাকচুয়াল ইডিওলজিটা কি, আরএসএস এর অ্যাকচুয়াল ইডিওলজিটা হচ্ছে যে ডেমোক্রেসিটাকে ঠিক মতো করে এস্টাবলিশ করা। আমি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে গেলে ভারতবর্ষের মানুষকে বোঝানোর চেষ্টা করব সবাইকে ভালোবাসবো, নাকি আমি জাতপাতের রাজনীতি করবো, নাকি আমি তাহলে তো গণতন্ত্র হচ্ছে না। আমি যদি মনে করি যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাদের ভোটটা আমি চাই না, তাহলে তারপরে তো ভোটে লড়ারই দরকার নেই, কারণ তৃণমূল কংগ্রেসের মেজর পার্সেন্ট ভোটে জিতেছে, আপনি তো এত ভোট পাননি। তাহলে তাদের ভোটটাও যদি আপনি চান তবেই তো আপনি জিতবেন। কিন্তু তাদেরকে আপনি গণতান্ত্রিক উপায়ে তাদেরকে মান্যতাই দিচ্ছেন না, তাদেরকে সবসময় বলছেন যে না এখানে থাকতে দেবো না, ওদের ভোটটাকেই বলছে আমরা চাই না। তাহলে এইসব করে মানুষ বুঝতে পারছে যে তৃণমূলকে যদি আমরা হারাতেও যাই, আমরা কাকে নিয়ে আসবো, কে আছে? বিশ্বাসযোগ্যতার এখনো অর্জন করতে পারিনি, শুধুমাত্র হিন্দু মুসলমান করা ছাড়া। বেশ, খুব খুব দামি কথা বললেন। আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে একটু আপনার সাবজেক্টে কথা বলে নিই। 4 তারিখে ডিএর কিন্তু পরবর্তী শুনানি, ইন্টারিম অর্ডার কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হয়েছে। মনীষঙ্করদা কী হতে পারে এ নিয়ে আমরা আগেও অনুষ্ঠান করেছি, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো নেক্সট কনসিকুয়েন্সেস কী হতে পারে। তারপর জিজ্ঞেস করবো আপনাকে এসএসসি 31শে ডিসেম্বরের পর কি করবে তারা? না, আমি বলছি যে আজকে যে চাকরিগুলোর যে মামলা হলো, সেই মামলাতে তো অনেক দিন স্টে করে তারা চাকরি করলো। আলটিমেটলি তো প্রমাণ হয়ে গেল যে সত্যি সত্যি যে প্রক্রিয়াটা মানে চাকরির, সেটা কিন্তু ঠিক ছিল না। একদম। অনেকে জেলে গেছে, প্রাইম অফিসে এস্টাবলিশ দুর্নীতি হয়েছে, অ্যাবসলিউটলি। মামলা কিন্তু শেষ হয়ে গেছে, কার পানিশমেন্ট হয়েছে? আর সরকারটাই কি এসে গেছে? তাহলে এই ধরনের কোনো আইন কেন প্রণয়ন করা হবে না? যে সত্যি সত্যি একটা সরকারের যদি দুর্নীতিটাকে এস্টাবলিশ হয়ে যায়, তা সেই সরকারের বিরুদ্ধে কিছুই হবে না, তাহলে সেটা যদি আইন হয় তাহলে যে কোনো সরকার যে কোনো দুর্নীতি করবে। একদমই তাই। তাহলে আইনে ঠিক করবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা রাজ্য সরকার কোনো না কোনোভাবে দুর্নীতি জড়িত। আজকে নেট পিজি নিয়ে বলুন, আজকে সেটা বলবেন না, সেটাও দুর্নীতি জড়িত। তাহলে আমার কথা হচ্ছে আমি একটা রাষ্ট্র, আমি যদি ধরে নিই আমি যা খুশি করি আমার পানিশমেন্ট নেই, তাহলে এরকমই হবে। তাহলে সেইটা যখন হলো না, তাহলে ডিএ নিয়ে কিছু হবে আপনি কি করে ভাবছেন? এবং আপনাকে বলছি আমি যে কন্টেম্প, লোকের ধারণা হচ্ছে যে একটা অর্ডার হলো, অর্ডার হয়ে পরে অর্ডারটা না মানলে কন্টেম্প অফ কোর্ট হলো 215 কন্টেম্প অফ কোর্ট অ্যাক্টে, সেখানেও কিন্তু কন্টেস্ট করার পারমিশন থাকে, সেখানেও কিন্তু এফিডেভিট দেওয়ার পারমিশন আছে। কেন পারিনি যদি আমি পরিষ্কার করে বলতে পারি, সেখানে বলবে এতে সরকার পারেনি, ইন্ডিভিজুয়াল লোক চিট করে পারেনি, সেটার আলাদা। সরকার পারেনি, সরকার যদি মনে করে আমি পারিনি, তার যদি উপযুক্ত ব্যাখ্যা দিতে পারে, আবার টাইম সে পাবে। আর আমি দেখেছি যে টাইম টু টাইম মমতা ব্যানার্জি কিন্তু কখনো কখনো এই ডিএটাকে একটু দিয়ে গেছে, মানে পুরোটা যেটা সরকার 4% কোনো সময় 8% এইভাবে, মানে কোশ্চেনটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেমন আদেশটা দিয়েছে সেই তেমনি আদেশটা মানতে হবে কি হবে না। সেই ক্ষেত্রে আপনি দেখবেন সুপ্রিম কোর্টের যে লাস্টে যে অর্ডারগুলো হলো, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গেল ওখানে করতে, যে 2016 সালে যেমন পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল সেই পদ্ধতিতে কেন হবে না, ওখানে তো রিজেক্ট করে দিল, বললো রাজ্য সরকার ওপেন ছেড়ে দিল। আচ্ছা আরেকটা বলুন তো, যে রাজ্য সরকারের যে সংস্থা এসএসসি, যদি তারা পুরোটাই দুর্নীতিতে যুক্ত হয়, যদি পুরোটাই মানে প্রসিডিওর ল্যাপসেস থাকে, আবার তাদেরকে কেন দায়িত্ব দিয়েছে? তারাই তো পরীক্ষাটা আবার কন্ডাক্ট করে। একদমই তাই। তাহলে আমি বলছি যে তাহলে কি হচ্ছে, এটা মানুষের কাছে কনফিউশন। এইগুলো যখন মানুষ দেখছে তখন ভাবছে না সত্যি সত্যি কোর্ট দিয়েও হবে না, আর এই বিজেপিরা বলছে আইনের থেকে ভরসা চলে যাচ্ছে, এই কোর্ট দিয়েও হবে না, বিজেপির থেকেও হবে না। অ্যাটলিস্ট মমতা ব্যানার্জি যেখানে আছে মানুষের গরিবের কথা ভাবছে, কিছু পাচ্ছি, এটাও হয়তো পাবো না বিজেপিকে আনলে, সেই ভরসায় মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করছে। বেশ, তাহলে ডিএর ক্ষেত্রে আপনি খুব একটা আশার বাণী শোনাতে পাচ্ছেন না? না, ডিএ ক্ষেত্রে আমি বলছি যে পুরোটাই দিয়ে দেবে। 4 তারিখ কি হতে পারে? 4 তারিখ আবার একটা ডেট হবে, আবার এফিডেভিট দিতে পারে। আচ্ছা, কি হবে এটা সরকারকে বলে দেবে যে এরকম আইন আছে যে তৃণমূল গভর্নমেন্ট, মানে তৃণমূল সরকার তো তৃণমূল নয়, সরকার সরকারি কিন্তু তৃণমূল পার্টি পরিচালিত, তো সরকারটাকে উঠিয়ে দেয়, তার কোনো আইনে তো বিধান নেই।
তো কি করতে পারে? রাষ্ট্রপতি শাসন করবে? কি করতে পারে? দেউলিয়া ঘোষণা করবে সরকারকে, যে মানে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। হ্যাঁ ফিনান্সিয়াল এমার্জেন্সি করবে, সেগুলো তো এমবার্গো করতে পারে। তো সেইগুলো অনেকবার দেখেছি, সিপিএম এর আমলে আমরা দেখেছি একজন মানে এগুলো চান্সেস আসে বলছেন আপনি? 5 মাস 6 মাস করে মাইনে পেত না। বেশ। আমরা অনেক মামলা করেছি যার গ্র্যাচুইটির টাকাটা 8 বছর 10 বছর পরে পেয়েছে। কিছু তো হয়নি, সিপিএম তো দিব্যি ছিল। তারপরে মানুষ তাদেরকে হাঁটালো, কিন্তু কোর্ট থেকে এমবার্গো করে সেটার কোনো ফিনান্সিয়াল ইমার্জেন্সি করতে পারেনি। কিন্তু করার অনেকগুলো কারণ ছিল। সিপিএম এর শেষ দিকে আপনি খোঁজ রাখবেন, কোনো স্কুলে কিন্তু মানে জানুয়ারির মাসের মাইনাটা কিন্তু পেত জুলাই মাসে, এরকম অনেক হয়েছে। এবং গ্র্যাচুইটির টাকা এখন আমরা করি, ডিলে পেমেন্ট হয়েছে বলে তার ইন্টারেস্টের জন্য, ফলে পারেনি। ফলে এটা আমি খুব বেশি নেই যে এমন একটা হার্স একটা কিছু অর্ডার দেবে, ড্রাস্টিক স্টেপস নেবে সুপ্রিম কোর্ট যাতে সরকারটা উথাল পাতাল হয়ে যাবে, সেরকম আমি মনে করি না। সুপ্রিম কোর্টের হয়তো পাওয়ার আছে, করতে পারে, কিন্তু আমি অতীতে এমন কিছু দেখিনি যেখান থেকে মনে হবে এটা করতে পারে। পরবর্তী যে টপিক নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করবো মনীশ সরকার দা, আপনি স্টুডিওর বাইরে আমাকে বলছিলেন এই যে এত দুর্নীতির অভিযোগ, আমরা যদি এসএসসি থেকে শুরু করে দেখি, রাজ্য সরকারি কর্মচারীরা এখনো ক্ষিপ্ত হয়ে আছে, পেনশনার্স যারা তারা ক্ষিপ্ত হয়ে আছে, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, চারিদিকে কিন্তু দুর্নীতির অভিযোগ। এরপরও আমরা দেখতে পাচ্ছি যা, তাতে ওই মমতা ব্যানার্জির মুখই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, কিংবা মানুষ বিশ্বাস করছে। অবশ্যই মানুষ শেষ কথা বলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলা নিরাপত্তাও কিন্তু একটা বড় কনসার্ন। সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন, আপনার অনেক অভিজ্ঞতা, আপনি অনেক ভোট দেখেছেন, ভোট নিজের চোখে করতে দেখেছেন, কি হতে যাচ্ছে এবং এই আস্থা কি অটুট থাকবে? দেখুন, আমি এরকম যদি হয় যে পশ্চিমবঙ্গে যেগুলো ঘটছে ভারতবর্ষে সেগুলো কোথাও ঘটে না। আমি বলছি না যে যেগুলো ঘটেছে সেগুলো ঘটা উচিত, পুলিশের সেগুলো প্রপারলি রিয়াক্ট করা উচিত, অ্যাক্ট করা উচিত, কিন্তু এমনটা নয় যে ভারতবর্ষে কোথাও হচ্ছে না। তার মানে কি, কিছু সংখ্যক মানুষ, যেমন ধরুন পলিটিক্যাল নেতাদের কথাই আমি বলছি, অনেক পলিটিক্যাল লিডার আছে এখানে, সব পার্টিতে আছে, তারা তাদের একটা তো ইডিওলজি থাকবে। মানে আমি যদি ধরুন তৃণমূল কংগ্রেসকে আমি সমর্থন করি, আমার একটা ইডিওলজি থাকবে, বিজেপিকে করলে তার একটা থাকবে। কিছু মানুষ আছে, নন পলিটিক্যাল লোকগুলো তো বাদই দিন, তারা তো যেমন খুশি বলতে পারে, কিন্তু পলিটিক্যাল লোক তারা পদে আছে, তারাও কিন্তু এইভাবে একটা রাজনীতিতে এসছে বা একটা রাজনীতির পার্টিতে যোগ দিয়েছে, সে জানছে যে আমি এখানে কোনো পদ পাবো কিনা, কোনো বেনিফিট পাবো কিনা, এইভাবে ইতিহাসটা জানে না। আমার সঙ্গে একটা মেয়ে তর্ক করছিল মমতা ব্যানার্জিকে নিয়ে, যা তা বলছিল, বয়স 25-26 হবে। আমি বললাম, দেখো তুমি হয়তো বলছো, ঠিক কথাই বলছো, তোমার বলার অধিকার আছে, বাক স্বাধীনতা সংবিধান স্বীকৃত, কিন্তু তুমি যদি মমতা ব্যানার্জির ইতিহাসটা দেখো কিভাবে এসছে, তুমি হয়তো তার ফ্যান হয়ে যেতেও পারো, হলেও হতে পারো, আমার মনে হয় সেটা। তবে ফলে এই দেখো, এখনো পর্যন্ত আমরা কেন মমতা দিকে বলছি যে না এখনো থাক, বা আমরা সাপোর্ট করছি, যদি অ্যাক্টিভ পলিটিক্সে নেই, কেন করছি? কারণ আমরা ইতিহাসটা জানি। আমরা কলেজ লাইফ থেকে যখন দেখেছি দিদিকে, মানে একদম একটা কুড়ে ঘরের মধ্যে, তারপরে বিভিন্ন ধর্নাতে, আমি ধর্মতলায় অনেকবার ধর্মতলায় পার্টিসিপেট করেছি, যখন ইলেকট্রিসিটি বিল নিয়ে হয়েছে বা অনেক সময়। ফলে ব্যক্তিগতভাবে আমাকে চেনে, এবং আমি যখন, আমি একদম গ্রাম থেকে আসা একটা ছেলে, বাঁকুড়ার থেকে আসা ছেলে, আমি যখন কলেজে পাস করলাম, আমি সিনিয়র খুঁজে পাচ্ছিলাম। আমাকে দিদি বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখেল, মণিসঙ্গকে তোমার কাছে রাখো। আমি বিমান বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন থেকে তারপর আমি হাইকোর্টে গেলাম। ফলে ইনিশিয়ালি যে একটা যদি ছেলে সেখানে যায়, তাহলে ইনিশিয়ালি একটা দরকার, সেটা কিন্তু সে সব সময় করতো। এই যে একটা উপকার পাওয়া, সেটা তো মানুষ ভুলবে না। ফলে এই জায়গা থেকে আমি বলছি আপনাকে যে সারা ভারতবর্ষের যে চিত্রটা, এটাও কিন্তু মানুষ আজকে টিভির দৌলতে দেখতে পাচ্ছে। সেইখান থেকে যখন দেখছে যে এই ধরনের ঘটনাগুলো আরও বেশি করে বিভিন্ন রাজ্যে ঘটছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো ঘটছেই, সেখান থেকে মনে হচ্ছে যে এখানে দুর্নীতি আছে, এখানে সত্যি সত্যি মেয়েদের কোথাও কোথাও নিরাপত্তা বিঘ্নিত হয়, এখানে সত্যি সত্যি পুলিশ অনেক সময় কাজ করে না যেটা করা উচিত ছিল, এখানে ডেভেলপমেন্ট হয়তো আরও হওয়া উচিত। কিন্তু এই পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করলে আপনি এইটাকে পাবেন, কিন্তু যখন আপনি বলবেন যে ওভারঅল ভারতবর্ষের চিত্রটা যদি এর থেকে খুব একটা ভালো না হয়, তাহলে আমাদের রাজ্যটা ভালো হওয়ার কোনো অপশন নেই। সেই জায়গাটা যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে না, অন্য রাজ্যের থেকে অন্ততপক্ষে আমরা ভালো আছি। না, তাহলে আপনি বলছেন এই মমতা ম্যাজিক কি অটুট থাকবে? মানে আবারও 2026 তো কোনো কথাই নেই। মানে আজকের যে রাজনীতি আপনি দেখুন, তারপরে আবার দেখুন, আমি তো আবার উল্টো দিকে বলছি যে একদিকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এফআইআর করে, আবার উল্টো দিকে তো ভোটার দিকে আনার প্রক্রিয়া তো বিজেপি শুরু করেছে বিভিন্ন রাজ্য থেকে। মানে বিভিন্ন রাজ্যে দেখুন, সব রাজ্যের যে বাঙালিরা, এটা নিয়ে অদ্ভুতভাবে মনে সংখ্যাতে কোনো আলোচনা হয় না, আমি কিন্তু সামনে আসে হয়েছে।
প্রচুর তো চলে আসছে। আমি বলছি যদি 10 জনও ভোটার আসে, সেই ভোটারটা তো বিজেপির জন্যই এলো। তাহলে বিজেপি যেমন ভোটার লিস্টে বাদ দেওয়ার কথা বলছে, আবার আনার কথাটাও বিজেপিই বলছে। তাহলে কোন দিকে যাবে? পশ্চিমবঙ্গের লোক সংখ্যা বাড়ানোর দিকে আছে না কমানোর দিকে আছে, আর অনুপ্রবেশের দিকে আছে? আচ্ছা আপনি বলুন তো, আজকে তো পশ্চিমবঙ্গ নিয়ে এত হচ্ছে, 1,50,00,000, 2 কোটি বাদ যাবে। আজকে আমরা কেউ জানতাম বিহারে এত ভুয়ো ভোটার আছে? 65 লক্ষ। একদম ভাবা যায়? একদম। আর মানুষ কেন প্রশ্ন করবে না যে এই 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 লোকের ভোটে আপনি জিতে ক্ষমতায় আছেন, তাহলে আপনি প্রথমেই নিজে পদত্যাগ করুন, পুরো ভারতবর্ষে সব জায়গায় একদম লজিক্যাল কথা, সরকারটাকে 100% ভেঙে। ঠিক। আপনি এতদের এই ভোটগুলো যে আপনাদেরকে দেয়নি কি করে বুঝাবেন? আমি যেমন বলছি যে মমতাই যদি চুপচাপও থাকে, এখান থেকে 2 কোটি ভোটার বাদও যায়, সেটা বিজেপির বাদ গেল না, তৃণমূলের বাদ গেল না, সিপিএম এর বাদ গেল, এটা অ্যাসার্টেন আপনি কি করে করবেন? ফলে যে 65 লোক ভোটার ওখানে আজকে বাদ গেল, সেই 65-র মধ্যে 50 লক্ষ যে বিজেপিকে ভোট দেয়নি, সেটা আপনি বলতে পারেন না। তাহলে এই যে সরকারগুলো চলছে, সেই সরকারগুলো তো সত্যি সত্যি মানুষের প্রকৃত ভোটারের ভোটে জিতে সরকার না, লাস্ট লোকসভা ভোট তো এই ভোটার তালিকাতেই এই হয়েছে। ভোটার তালিকাতেই হয়েছে। তাহলে সেই ভোটার তালিকাতে আপনি জিতে পরে কেন করছেন? তার মানে এই যে প্রথমে শুরুতে যেটা বলছিলাম না, ট্রান্সপারেন্সির কথা, তার মানে এইটার বিজেপি একটা লোক। দেখো ডিমনিটাইজেশন, 2000 টাকার নোটটা করে আগে নিজেদের মানে তহবিলে টাকাগুলোকে সবগুলো রেখে বাকি তহবিলগুলোকে ফাঁকা করার একটা চেষ্টা করলো। মানুষ এটা বোঝে না। তোমার আমি ইকোনমিক্স এটা পড়েছি যে যখন একটা জাল নোট বাজারে ছড়িয়ে যায় তখন নোটটাকে পরিবর্তন করা হয়। ইকোনমিক্সে পড়েছি, যদিও দেখিনি আমার জীবনে, প্রথমবার দেখলাম। কিন্তু তার সুফলটাতে কি হলো, তাতে বেশি নোট পাওয়া গেছে। আরো আপনি যে উদ্দেশ্য করেছিলেন, তার উদ্দেশ্যটা ওইটা ছিল না, জাল নোট ধরা ছিল না। উদ্দেশ্যটা ছিল বিজেপির তহবিলটাকে বাড়ানো, সারা ভারতবর্ষে কেনা বেচা যেমন এমএলএমপি হয় সেটাকে করা, আর অন্য যে পার্টিদের যে টাকাগুলো আছে সেগুলো যখনই টাকাটা হয়ে গেল তখন তারা তার দেখাতে পারবে না। ফলে তাদেরকে একটু উইক করে দেওয়া, এই পলিসিতে বিজেপি আছে, যার জন্যে মমতা ব্যানার্জিকে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে এসে খুব কম সময়ে ভোট আছে সেই সময় একটা প্রপাগান্ডা শুরু করার খেলায় বিজেপি একটা নেমেছে। বেশ, কথা শেষের দিকে তাহলে 2026-এ এখনো পর্যন্ত এত দুর্নীতির এগেনস্টে, মানে এই তৃণমূলকে, এখানে আমার অনুষ্ঠানে আমাদের চ্যানেলে যারা যারা এসছেন, আমাদের এই প্রোগ্রামে যারা যারা এসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে মুখপাত্র, কিছু প্রোগ্রাম আপনি দেখেওছেন, তারা কিন্তু বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, এত দুর্নীতি পাহাড়ের অভিযোগ, মানুষ কিন্তু এবার পরিত্রাণ না চাইছে। কেন বলছে? দেখুন আমি বলছি একটা ব্লাইন্ড এবং পরিবর্তন পরিত্রাণ দুটোই চাইছে বলছে সাপোর্টার। সে তৃণমূলকে সমর্থন করে, এসে বলে দিল না তৃণমূলই থাকবে। আমি কিন্তু সেইভাবে তৃণমূল থাকবে বলছি না। আমি কেন বলছি? আমি বলছি যে আজকে সুব্রত মুখার্জির মতো লোক, আজকে সুলতান আহমেদের মতো লোক তো মারা গেছে। কিছুটা হলেও তো নারদা কেসের জন্য তাদের একটা মানসিক 50 বছরের মেন্টাল একটা শক লেগেছে। সেই কেসে আজকে বিজেপির নেতারা বলছে, দিলীপ ঘোষ বলছে ওটা ফলস কেস ছিল। তাইলে নারদা কেস যখন তুঙ্গে, সারদা কেস যখন তুঙ্গে, করাপশনের যখন তৃণমূলের বিরুদ্ধে যখন তুঙ্গে, তখন কিন্তু বিপুল ভোটে তৃণমূল জিতলো। ফলে আমি বলছি যে এই দুর্নীতি প্রশ্নে যদি বলেন, তাহলে মানুষ জানে যে দুর্নীতিটা শুধু তৃণমূল পার্টির নেই, দুর্নীতি তো তাহলে শুভেন্দু তো এফআইআর নেম, চার্জশিটের নেম, তাই সে তো অ্যারেস্ট হচ্ছে না। দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে হাঁটানো যাবে না। তৃণমূলকে হাঁটাতে গেলে আপনাকে আমাদের এখানে যতগুলো জাতির লোক থাকে সবাইকে সম্মান দিয়ে, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভালোবেসে তাদের উন্নয়নের যদি কথা বলেন, তবে কিন্তু হাঁটানো যাবে। আমি বলছি হাঁটানো যাবে। কারণ আজকে যদি মনে করতেন যে আমি, দেখুন, মানে হিন্দুত্ব আবেগ কাজ হবে না, না শুধু হিন্দুত্ব হবে কেন, আমি বলছি হওয়া উচিত না। আমি বলছি যে মুসলিমগুলোকে আপনি ভারতের বাইরে পাঠাতে পারবেন না, সেই মুসলিমগুলোকে খেপানো মানে তো আমাদের কমিউনাল হারমোনিটাই তো নষ্ট হচ্ছে। তাহলে আপনি আজকে ঘোষণা করুন যে ভারতবর্ষে হিন্দু ছাড়া কোনো জাতি থাকবে না, আমরা দায়িত্ব নিচ্ছি, বাকিদেরকে আমরা অন্য জায়গায় পাঠিয়ে দেব। মানে সোজা কথা বলতে গেলে হিন্দু রাষ্ট্র করব, হিন্দু রাষ্ট্র করবো, আমরা আপনার সঙ্গে থাকবো না। হিন্দু রাষ্ট্র করে মুসলিমরাও থাকবে, অথচ হিন্দু রাষ্ট্র করবো হবে না। কারণ মুসলিমরা তো, আপনি তো পপুলেশন গ্রোথটাকে রিডিউস করতে পারছেন না। আজকে যদি মুসলিমরা ভোটে অংশগ্রহণ করে, ওদের যা পপুলেশন ডে বাই ডে গ্রোথ হচ্ছে, কালকে তো ওরা ভোটেই চলে আসবে। আপনাকে ধমক চমক দিয়ে করতে হবে না, মুসলিমরা ভোটেই চলে আসবে। সেই কাজটা আপনি আগে ঠিক করুন যে হিন্দুদের পপুলেশনটা কি করে বাড়ানো যায়, বা ভারতবর্ষের পপুলেশনের একটা সামঞ্জস্য কিভাবে হিন্দু মুসলিমের সঙ্গে থাকে, সেইটা ঠিক করুন। আপনি শুধু হিন্দু মুসলিম করছেন গুজরাট, মহারাষ্ট্র, ওই স্টেটগুলোর কথা ভেবে, আমাদের পশ্চিমবঙ্গের স্টেটের কথা ভেবে করছেন না। ফলে বিজেপির আজকে নয়, আপনি দেখুন, আমরা ছোটবেলার থেকে আমরা দেখেছি বরাবর যখন কংগ্রেস করতাম,
আমরা এখানে সিপিএম এর সঙ্গে একরকম ভাবে লড়তাম এবং সিপিএম কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা একরকম ভাবে ছিল। আজকের বিজেপিরা বুঝতে পারছে না যে কেন্দ্রীয়তে যে বিজেপি নেতৃত্ব আছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে একরকম করে দেখে, মহারাষ্ট্রে একরকম দেখে, গুজরাটে একরকম দেখে, সব হিন্দুকে কিন্তু ওরা একই রকম ভাবে দেখে না, তাদের কাছে হিন্দুদেরও ক্যাটাগরাইজ আছে। ফলে আমরা এখানে যেখানে থাকি আমাদের এই জন্যে এরা ভাবে না, কোনোদিন করবেও না। দেখবেন আজকে মানে এই যে রেল টেলে যে মেট্রো রেলের এই প্রবলেম হলো, আমাদের জন্য কিন্তু ফান্ড অ্যালোকেটেডও ঠিক মতো হয় না, ফলে তারা আমাদের ডেভেলপমেন্টটা চাই না। শুধুমাত্র আজকে ধরুন শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে কথা বলে, শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে কি করেছে? বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ লিবার্টি করলো, কারণ আপনি বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডার, তাকে নিয়ে তো কিছু বলছেন না, তাকে নিয়ে প্রচার করছেন না, তার তো স্ট্যাচু কোথায় হচ্ছে না। ফলে বাঙালিদিকে সম্মান দেওয়ার মতো কিন্তু তাদেরকে সম্মান দেবে না এরা, সেইটাই এদের মোটো। কিন্তু আমাদের এখানে বিজেপিরা বুঝতে পারছে না, তারা শুধু মিডিয়ায় আসার জন্যে, কেউ আবার কিছু বেনিফিট পাওয়ার জন্যে এই নিয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড আছে সেই নিয়েই মেতে আছে। আপনারা যদি হিন্দু নিয়ে ভালো করে ভাবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু মুসলমানদের এক্সিস্টিং রেখে মুসলমানদিকে আপনি আলাদা করবেন, হিন্দুদিকে আলাদা করবেন, এটা ঝগড়া হবে, তাতে মানুষের প্রাণহানি হবে, একটা রায়ট বেঁধে যাবে। দয়া করে সেটা করবেন না, এটাই আমার বার্তা থাকবে। একদম লাস্ট প্রশ্ন করবো আপনাকে, একজন ভোটার নাগরিক হয়ে কিন্তু আপনি উত্তর দেবেন। তিনটে আপনাকে আমি অপশন দেবো, আপনি কোনটা বাঁচবেন? প্রথম হলো বাঙালি অস্মিতা আবেগ, যেটা আমি অপশনগুলো দিই আপনাকে। ফার্স্ট সেটা, সেকেন্ড অপশন হিন্দুত্ব, হিন্দু ভাই ভাই। থার্ড অপশন এখনো পর্যন্ত রাজ্য সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকল্প করেছেন এখনো পর্যন্ত সব কিছু, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই পুজোয় অনুদান ক্লাবগুলো কমিটিকে বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু। আবার নেগেটিভ পার্টগুলো কি, ডিএ পার্ট আপনাকে আমি জিজ্ঞেস করলাম, রাজ্য সরকারের কর্মসূচিটা কিন্তু যতদিন যাচ্ছে টেন্সড হয়ে পড়ছেন। আপনি যখন ভোট দিতে যাবেন কোনটা বিচার করবেন? না, আমি যেটা বিচার করব যে সত্যি আমরা যেমন ছোটবেলার থেকে হিন্দু মুসলমান খ্রিস্টান যে যেখানে আছে তারা যাতে সবাই মিলে, আমি বলছি যে কোনো মুসলিম লোক সত্যি রিয়েক্ট করে, কিন্তু প্রতি মুসলমান যে খারাপ সেটা আমি বলবো না। ফলে প্রথম কথা হচ্ছে কমিউনাল হারমোনি, এটা প্রোটেক্ট করার জন্য যে সরকারটা থাকবে আমি তাকেই ভোট দেবো, ওটা আপনার প্রায়োরিটি। সেই জায়গা থেকে কিন্তু বিজেপি আমার মনে হয় না প্রকাশ্যেই যখন বলছে সেটা নেই, তাহলে তাকে ভোট দেওয়ার কোনো অপশনও নেই। ফলে কমিউনাল হারমোনিটা আমার কাছে সব দিক বলতে, টাকা পয়সা আজ আছে কাল নেই, কালকে ইনকাম করতে পারি, পরশু একটা মানে আপনি প্রজেক্ট চলে আসবে। আর এই যে দুর্গাপুজো নিয়ে বলছেন, এটা নিয়ে তো মামলা হয়েছিল হাইকোর্টে, হাইকোর্ট তো বলেই দিয়েছে যে এটা কোনো অনিয়ম নয়, এবং শুধু বলেছে যে এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, প্রপারলি ইউটিলাইজ হলো কেন। তাহলে মানে হাইকোর্টে একটা রাজ্যের যদি মানে শ্রেষ্ঠ কোর্ট মানে হাইকোর্টে সেই যদি এরকম বলে দেয়, তাকে তো আমি অনিয়ম বলতে পারি না। সেই জায়গার থেকে প্রকল্পগুলো যে ঠিক আছে সেটা নিয়ে অনেক মামলা হয়েছে, কোনো জায়গায় সেটা বলেনি যেটা বেনিয়ম হয়েছে। উল্টো দিকে আমরা কন্যাশ্রীর জন্য আমরা বিদেশ থেকে মানে সারা পৃথিবীতে আমরা স্বীকৃতি পেয়েছি, আমরা দুর্গাপুজোতেও সারা পৃথিবীর স্বীকৃত পেয়েছি। ফলে এই যে কার্নিভাল, এই যে এতগুলো স্কিম মাথায়, এইগুলো মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, সেগুলো নিয়ে তো রিসার্চ হওয়া উচিত। আমি বলছি একটা মহিলা সে নিজের থেকে এগুলো করেছে। আমি বলছি মমতা ব্যানার্জি গান করছে, সেটা নিয়ে ভাইরাল হচ্ছে, লোকে কটু কথা বলছে। আমি বলছি তার যে ইন্টেনশনটা গানের প্রতি, তার যে গান করার একটা ইচ্ছা, যেমন গান বাজনা যারা করে তাদেরকে সম্মান দিতে হবে, সম্মান দেওয়া, এইটাকে তো আপনাকে বাঁচতে হবে। ও কি গাইলো সেটাকে তো আমি ভাববো না, উনি যে উনি যে এটা নিয়ে ভাবেন এটাকে তো মান্যতা দিতে হবে। সেটা নিয়ে যখন কটূক্তি করে তারা, আমার মনে হয় যে একটা মানে মহিলা। আরেকটা দেখুন না, সারা ভারতবর্ষের মধ্যে দেখুন প্রত্যেকটা সরকারি ভালো খারাপ দিক আছে, এবং বিরোধীদের কণ্ঠস্বর একটা মানে কনস্ট্রাকটিভ ওয়েতে সেটা সমালোচনা করা উচিত। আজকে ভারতবর্ষে কোনো রাজ্য সমালোচনাই করে না কেন্দ্রীয় সরকার, কিন্তু শুধু মমতা ব্যানার্জি ছাড়া। তাহলে আপনি এতগুলো রাজ্য আছে, তাহলে আপনি ওই জন্যই তো এখনো পার্লামেন্টে বিজেপি চাপে আছে একটা মাত্র মুখ্যমন্ত্রীর জন্য, সেখানে আমাদের গর্ব করা উচিত নয়? আমরা যদি মনে করি একজন সুস্থ মানসিক লোক, আমি বিজেপি করি বা কংগ্রেস করি বা সিপিএম করি, মমতা ব্যানার্জির 50টা খারাপ কাজ দেখলে দুটো ভালো কাজের আমরা প্রশংসা করতে পারি না? সেই জায়গাটাতে তো মানে খারাপ কাজের থেকে দুটো ভালো কাজ আপনার মনে হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত। একদমই ভালো কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং আমি মনে করি যে উনি যতদিন আছেন, হয়তো দেখুন ডেভেলপমেন্টের অর্থনৈতিক অবস্থাটা যদি একটা ফেডারেল স্ট্রাকচারে যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা মানে সহযোগিতা না করে তাহলে কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু সহযোগিতা না করেও তিনি যখন চালিয়ে যাচ্ছেন, আমার মনে হয়, এবং ওনার যতদিনের ওনার যে রাজনৈতিক পলিটিক্যাল কেরিয়ার, সেটাকে সম্মান দিয়ে অনেকে কিন্তু ওনাকে ভোটটা দেবেন। বেশ,
অনুসংখ্যাতে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি ব্যস্ততার মধ্যে এসেছেন এবং ভোটের পরবর্তীকালে আমাদের অন্য অনুষ্ঠানে আপনাকে আগাম আমন্ত্রণ জানাই রাখলাম। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখবার জন্য। এবং আজকে আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় যেভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করলেন, আপনারা সবটাই জানলেন, শুনলেন, বিবেচনা করবেন এবং আপনাদের যেটা মনে হবে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া যখন পর্ব দেখবেন টেলিভিশন বাদ দিয়ে জানাবেন। ভালো থাকবেন আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।